Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, আজকে ইংলিশ গ্রামার A to Z এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের ষষ্ঠ ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা শিখব সেন্টেন্স। আপনারা জানেন সেন্টেন্স খুবই সহজ একটি চ্যাপ্টার। তারপরে আমি বলেছি যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সব কিছু আমি শেখাবো। এজন্য আজকের এই ভিডিওটি করা। যারা একেবারে বেসিক লেভেলে আছেন, যারা সেন্টেন্স সম্পর্কে তেমন আইডিয়া নাই বা থাকলেও হয়তো খুব বেশি প্র্যাকটিস করেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। আর আপনার যদি মনে হয় যে আপনি জানেন, তাহলে আপনি নিচে বেশ কিছু প্র্যাকটিস সেশন দেওয়া থাকবে। এই ভিডিও শেষে আপনি সেই প্র্যাকটিসটা করতে পারেন। তাতে করে আপনার জন্য অনেক লাভ হবে। তো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক সেন্টেন্স। সেন্টেন্স কি এটা আগে আমাদেরকে জানতে হবে, ডেফিনেশনটা কি। A sentence is a group of words that makes or expresses a complete sense or thought. তাহলে কি বলছে, সেন্টেন্সটা কি তাহলে? A sentence is a group of words. সেন্টেন্স হলো বা বাক্য হলো একগুচ্ছ শব্দ that makes or expresses, যেটা তৈরি করে অথবা প্রকাশ করে a complete sense, একটি পূর্ণাঙ্গ ধারণা অথবা চিন্তা। তাহলে আমরা কি জানি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখন ভালো করে খেয়াল করুন লার্নার্স, আমরা কিন্তু বলছি যে সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে ২-৩টা শর্ত এখানে আপনাকে মানতে হবে। একটা হচ্ছে, ২টা অন্তত মানতেই হবে। একটা হচ্ছে পদ সমষ্টি সুবিন্যস্ত থাকতে হবে, আর একটা হচ্ছে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেতে হবে। যেমন এখানে আমরা একটা যে এক্সাম্পল দিয়েছি, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার। তাহলে এটা একটা সেন্টেন্স। কারণ কেন সেন্টেন্স হলো? কারণ এখানে যে জিনিসগুলো থাকা দরকার, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেগুলো সবই আছে এবং সেগুলো সুবিন্যস্ত আছে। আমরা যে সেন্টেন্সের সংজ্ঞার মধ্যে বললাম যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। তাহলে এখানে দেখুন, পদ সমষ্টি সুবিন্যস্ত, অর্থাৎ সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, ভার্বের জায়গায় ভার্ব আছে, তারপরে রাউন্ড গোলাকার এটা আছে। এর চাইতেও বড় আরো এই এক্সাম্পলটা যদি আপনি দেখেন, আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। হি রিডস এ বুক। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে একটা স্বাভাবিকভাবে একটা সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এগুলো আছে। যেহেতু আছে এটা সেন্টেন্স। এখন যদি এরকম হতো যে আমি এ বুকটা প্রথমে দিলাম, এরকম যদি হতো যে এ বুক, তারপরে দিতাম রিডস, তারপরে হি, তাহলে কি সেটা সেন্টেন্স হতো? নিশ্চয়ই না, কারণ সেটা কোনো সেন্স মেক করে না। অর্থাৎ মনের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটা কিন্তু কোনোভাবেই প্রকাশ পায় না। কারণ কি? পদ সমষ্টি সুবিন্যস্ত তাই। তাহলে আমরা কি জানলাম, যে যদি সেন্টেন্স হতে হয় তাহলে সেইটার অবশ্যই পদ সমষ্টি সুবিন্যস্ত থাকতে হবে আর মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি একটুও বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে দয়া করে জানান। এখন আমরা শিখব যে সেন্টেন্স কত প্রকার। তাহলে আমরা জানি সেন্টেন্সের ২টা ফাংশন আছে। একটা হচ্ছে অর্থ অনুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। তাহলে এখানে আমরা প্রথমে শিখব হচ্ছে অর্থ অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স ৫ প্রকার। কি, কি এখন আমরা শিখি? প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কি? যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। অথবা যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিষয়ে যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিষয়ে কোনো বর্ণনা দেওয়া বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে বা বর্ণনামূলক বাক্য বলে। অর্থাৎ কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে জাস্ট বর্ণনা দেবে। এখানে কোনো প্রশ্ন করা থাকবে না, কোনো না থাকবে না, কোনো হা থাকবে না। সেটা থাকতে পারে হয়তো পরবর্তীতে, কিন্তু স্বাভাবিকভাবে কোনো প্রশ্ন থাকবে না, কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো কিছুই থাকবে না। সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে যেমন এখানে দেখুন, ডিয়ার লার্নার্স, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। দ্য সিনারি ইজ বিউটিফুল, দৃশ্যটি হয় সুন্দর। সবগুলাই কিন্তু একটা বর্ণনামূলক বাক্য, অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে বর্ণনা দিচ্ছে। এখানে কিন্তু কোনো প্রশ্ন করা নাই। হ্যাঁ, এখানে কিন্তু প্রশ্ন করা নাই বা এখানে কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ কিছুই নেই। সেজন্য এগুলাকে কি বলছে? অ্যাসারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। এখন এমন হইতে পারে যে এই অ্যাসারেটিভ সেন্টেন্স কিন্তু আবার ২ ভাগে ভাগ করে দেয়। যদি আমি এখানে ভাগটা দিই নাই, অ্যাসারেটিভ সেন্টেন্সের আবার ২ টা ভাগ আছে। সেটা কি, কি? অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভটা কি? যেখানে আমি যে সেন্টেন্সটি দিয়েছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক। আরেকটা থাকে নেগেটিভ, না বোধক, অর্থাৎ না থাকবে, সেন্টেন্সের মধ্যে নট থাকবে বা নো থাকবে, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ।
ডিয়ার লার্নার্স আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? প্রশ্নবোধক বাক্য। তাহলে এটা কি? যে সেন্টেন্সে দ্বারা কোনো বিষয়ে যেকোনো ধরনের যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে যেকোনো ধরনের প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। অর্থাৎ সেই সেন্টেন্সে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তাহলে তুমি কি চাও এই প্রশ্ন করছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একইভাবে ডু ইউ রিয়েলি লাভ মি? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তাহলে এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একইভাবে হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। এখন আরো একটা জিনিস আপনাদের এখানে জানা জরুরি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ কয়ভাবে হতে পারে। দেখুন ইন্টারোগেটিভ আমরা জানি যে ২ ভাবে হতে পারে। একটা হচ্ছে ডাবল এস কোয়েশ্চেন, যেমন এখানে হোয়াট দিয়ে শুরু হয়েছে। আরেকটা হচ্ছে জাস্ট অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু, যেমন এখানে ডু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই ২ ভাবে কিন্তু ইন্টারোগেটিভ হতে পারে। এখন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধমূলক বাক্য। তাহলে এটার সংজ্ঞাটা কি হবে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা অনুমতি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, গো হোম, বাড়ি যাও। কাউকে নির্দেশ করছে, গো হোম, বাড়ি যাও, এক্ষুনি বাড়ি যাও, এরকম। তারপর একটা এক্সাম্পল দেওয়া আছে, ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। তাহলে কি? এখানে আদেশ বা উপদেশ দিচ্ছে। এখন একই সেন্টেন্স কিন্তু আদেশও হতে পারে, উপদেশও হতে পারে। এরপরে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। এরপরে আরো একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, সেটা লেট হিম গো, তাকে যেতে দাও। এই প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ বা মনের ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এখানে আমাদেরকে ২ টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রার্থনা, আর একটা হচ্ছে মনের ঐকান্তিক ইচ্ছা। এই ২ টা যদি হয় তাহলে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, প্রথমেই মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এরপরে একটা এক্সাম্পল আছে, মে আওয়ার লিডার লিভ লং, আমাদের নেতা দীর্ঘজীবী হোক। এবং তার উপরে একটা এক্সাম্পল দেওয়া আছে, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, যদি আমি আবার শিশু হতে পারতাম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মনের ঐকান্তিক ইচ্ছা প্রকাশ পাচ্ছে, এজন্য এগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন ওহ হোয়াট এ প্রিটি বার্ড ইট ইজ। তাহলে এখানে ২ টা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন যে ও এর পরে একটা নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এক্সক্লেমেটরি বোঝার জন্য যেটা সেটা দেওয়া আছে। এর পরবর্তীতে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, হাউ টেরিবল দ্য সাইট ইজ, দৃশ্যটি কি ভয়ানক। শেষে কি দেওয়া আছে? একটা নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, অর্থাৎ এক্সক্লামেশন চিহ্ন দেওয়া আছে। একইভাবে দেখুন ডিয়ার লার্নার্স, হুররে মাই বেস্ট ফ্রেন্ড হ্যাজ ওন দ্য ফার্স্ট প্রাইজ, এই যে এখানে দেওয়া আছে হুররে, অর্থাৎ কি? কি মজা, আমার সবচাইতে ভালো বন্ধু খেলায় জিতে গিয়েছে। এরপর এক্সাম্পল দেওয়া আছে, অ্যালাস হিজ মাদার ইজ নো মোর, তার মা আর নাই, অর্থাৎ মারা গেছে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে মনের আকস্মিক ভাব বা বিস্ময় প্রকাশ পাচ্ছে বা দুঃখ প্রকাশ পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা শিখব যে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার। আমরা জানি যে গঠন অনুসারে সেন্টেন্স ৩ প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, ২ নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, ৩ নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এখন ডিয়ার লার্নার্স চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই সম্পর্কে নিয়ে। ডিয়ার লার্নার্স আমি প্রথমেই বলেছিলাম যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যেহেতু এই কোর্সটা করানো হচ্ছে, অর্থাৎ আম প্রথমের সেন্টেন্সগুলা অর্থ অনুসারে যে সেন্টেন্সগুলা দেওয়া আছে সেগুলা অনেকেই জানলেও গঠন অনুসারে যে সেন্টেন্সের প্রকারভেদ বা যে আলোচনা সেটা কিন্তু আমরা ম্যাক্সিমামই জানি না, বা মনে রাখতে পারি না। তো আমি যেভাবে এখানে দিয়েছি আশা করি আপনারা একটু যদি খেয়াল করেন, এই ভিডিওটা ভালোভাবে একটু দেখেন, তাহলে অবশ্যই আপনাদের এরপর থেকে এই গঠন অনুসারে যে সেন্টেন্স ৩ প্রকার আ এটার আলোচনা আর কখনোই ভুল হবে না। তাহলে ১ম এ যেটা আমরা শিখব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলে। এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি এখানে, আই নো হিম, আমি তাকে চিনি। ইউ শুড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত নয়। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। আই স হিম রিডিং এ বুক, আমি তাকে একটা বই পড়তে দেখলাম। এখন এগুলো যে সিম্পল সেন্টেন্স সেটা আপনি কি করে বুঝবেন? এখানে দেখুন হেল্পিং
কম্পোনেন্টস ফর সিম্পল সেন্টেন্স। আপনি এই জিনিসগুলো দেখে বুঝবেন যে এটা একটা সিম্পল সেন্টেন্স। যেমন প্রেজেন্ট পার্টিসিপল, এখানে দেখুন শেষের যে এক্সাম্পলটা দেওয়া আছে, আই স হিম রিডিং এ বুক। এই যে রিডিং এ বুক এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের অংশ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে সেক্ষেত্রে হতে পারে আই ওয়ান্ট টু হেল্প ইউ। এরপরে দেওয়া আছে দেখুন টু হেল্প, অর্থাৎ এটা হচ্ছে আমরা বলছি যে টু ইনফিনিটিভ, এরকমও থাকতে পারে। এরপরে ইউ শুড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত না, অর্থাৎ এখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব যদি বলি সেক্ষেত্রে। এরপর আই নো হিম, আমি তাকে চিনি, এখানে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট যদিও দেওয়া আছে। তাহলে এভাবে আমরা বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্স। এরপরে ২ নম্বরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। কি বলছে? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। যেমন এক্সাম্পলটা যদি আপনারা ভালো করে খেয়াল করুন ডিয়ার লার্নার্স, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও। এখন আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট ইউ ওয়ান্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে কোনো অংশের সাথে এই কমপ্লেক্স রিলেটেড বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো জুড়ে দেওয়া থাকে। যে অংশের সাথে জুড়ে দেওয়া থাকবে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এর পরবর্তীতে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিয়ার লার্নার্স খেয়াল করুন, অলদো হি ইজ রিচ হি ইজ মিন মাইন্ডেড। তাহলে এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারেন যে অলদো দিয়ে যে অংশটুকু শুরু হয়েছে তাহলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর অলদো বাদে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এভাবে কিন্তু খুব সহজেই আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এর পরবর্তীতে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো দেয়ার। তাহলে অ্যাজ দিয়ে এখানে শুরু হয়েছে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং পরের অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এর পরবর্তীতে ইফ হি হেল্পড মি আই উড ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে ইফ দিয়ে শুরু হয়েছে এজন্য এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং পরবর্তী অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা সাবঅর্ডিনেট ক্লজ এটা প্রিন্সিপাল ক্লজ? প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন, ইফ, দ্যাট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, রিলেটিভ প্রোনাউন, দ্য প্লেস ডট ডট হোয়ার, দ্য টাইম ডট ডট হোয়েন, দো, অলদো, হোয়াইল, ইটিসি ইত্যাদি যে কোনো একটা শুরু দিয়ে শুরু হবে। যখন এগুলোর কোনো একটা থাকবে তখন আপনি বুঝবেন যে এটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা কমপ্লেক্স সেন্টেন্সটা বুঝতে পেরেছেন এবং খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি এতটুকু বুঝে থাকেন দয়া করে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেন। এর পরবর্তীতে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড, বাট, অর, নট অনলি, ডট ডট, বাট অলসো ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে হিজ রিচ বাট হিজ মিন মাইন্ডেড। দেখুন বাট দিয়ে যুক্ত হয়েছে দুইটা অংশ, এইটাকে বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এর পরবর্তী একটা এক্সাম্পল দেওয়া আছে আই ওয়ান্ট টু মার্কেট অ্যান্ড মিট মাই ফ্রেন্ড। তাহলে মাঝখানে কি অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, অ্যান্ডটা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। ডু দ্য ওয়ার্ক অর ইউ উইল ডাই, অরটা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ অর দিয়ে দুইটা অংশকে যুক্ত করেছে। এরপরে ডু অর ডাই, এখানেও অরটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। পরবর্তীতে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে হি ইজ নট অনলি এ মেরিটোরিয়াস স্টুডেন্ট বাট অলসো হি ইজ এ গুড বয়। তাহলে এখানে কি করলো, নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়েছে। এখানে একটা এনবি বা নোটবুক দেওয়া আছে, দেখুন ডিয়ার লার্নার্স, কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট যদি এক হয় তবে অ্যান্ড বাট অর এরপরে সেই সাবজেক্টটি আর বসে না, এমনকি সাবজেক্ট ভার্ব দুইটা এক হলেও সেটিও বসে না। যেমন এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, একটাই সাবজেক্ট এখানে, দ্য বয় কেম হোম টু রেস্ট অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। তাহলে তিন জায়গাতে তিনটা ভার্ব আছে কিন্তু সাবজেক্ট একটাই, এজন্য আলাদা করে একই সাবজেক্ট যেহেতু সেহেতু আলাদা করে আর প্রত্যেক জায়গায় সাবজেক্ট বসানোর প্রয়োজন হয় নাই। এখন আমরা ২ টা ইনফরমেশন এখানে দিব, সেটা দিয়ে দেখব কারেক্ট কোনটার কোনটার রং। I went there and I met him. তাহলে ২ জায়গাতেই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে I। তাহলে আমরা কি বললাম যে যদি সাবজেক্ট একই হয় তাহলে এক জায়গায় দিলেই হবে। তাহলে কারেকশন করলে কি হবে যে I went there and met him, এখানে কিন্তু ২ জায়গাতেই আপনার সাবজেক্ট ব্যবহার করা লাগছে না। একইভাবে দেখুন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাহলে এখানেও ২ জায়গাতেই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা কি জানি যে সাবজেক্ট যদি একই হয় তাহলে ২ জায়গায় ব্যবহার করার দরকার নাই, জাস্ট এক জায়গায় ব্যবহার করলে হবে। তাহলে কারেকশন করলে যেটা হবে সেটা হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট। ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা বেশ কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে, যে একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কি হয় সেই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। ১ নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকে আর একটা ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে। যেমন দেখুন ডগস বার্ক, তাহলে সাবজেক্ট ডগস আর বার্ক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর কি হতে পারে ২ নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাবজেক্ট থাকতে পারে, লিঙ্কিং ভার্ব থাকতে পারে এবং একটা কমপ্লিমেন্ট থাকতে পারে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে
হানি, তারপরে দেওয়া আছে টেস্ট, তারপরে দেওয়া আছে সুইট। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে হানি, লিঙ্কিং ভার্ব হচ্ছে টেস্ট, আর কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট। সুইট মানে কি মিষ্টি, আপনি এটা বুঝতেই পারছেন যে এটা একটা কমপ্লিমেন্ট হলে এটা একটা অ্যাডজেক্টিভ। এর পরবর্তীতে ৩ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে কোভিড, লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, এবং কমপ্লিমেন্ট নাউন কমপ্লিমেন্ট যেটা সেটা হচ্ছে ফার্মার। ৪ নম্বরে আরও থাকতে পারে একটা সিম্পল সেন্টেন্স এভাবে থাকতে পারে যে একটা সাবজেক্ট থাকবে, প্রথমে একটা সাবজেক্ট, এরপরে একটা বি ভার্ব থাকতে পারে, তারপরে কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এখন আমরা দেখব এক্সাম্পলটা যে হামিদা একটা সাবজেক্ট, ইজ একটা বি ভার্ব, এরপর ইন দ্য কিচেন, কিচেন মানে কি রান্নার রুমে, রান্নার রুমে অ্যাডভার্বিয়াল হলো কিনা, কিভাবে অ্যাডভার্ব হলো, রান্নার রুমে, কোথায়, রান্নার রুমে। তাহলে আমরা কোথায়, রান্নার রুমে, অ্যাডভার্ব অফ প্লেসটাকে নির্দেশ করছে, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। একইভাবে ৫ নম্বরে যদি দেখি যে সাবজেক্ট থাকতে পারে, এরপরে ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, পাশাপাশি অবজেক্ট নাউন বা প্রোনাউনের যে কোনো একটা থাকতে পারে। যেমন কামাল স্পিক্স ইংলিশ, তাহলে কামাল এখানে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে স্পিক্স, অ্যান্ড অবজেক্ট বা প্রোনাউন হচ্ছে নাউন হচ্ছে ইংলিশ। ৬ নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট থাকতে পারে, ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, অবজেক্ট বা নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে। এর পরবর্তীতে আবার একটা কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভও থাকতে পারে। যেমন এক্সাম্পলটা দেখলে আমরা ক্লিয়ার হবে যে উই ফাউন্ড দ্য পোয়েম ডিফিকাল্ট। তাহলে উইটা এখানে সাবজেক্ট, ফাউন্ডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দ্য পোয়েমটা হচ্ছে অবজেক্ট, এবং ডিফিকাল্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ। ৭ নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে আর একটা সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকতে পারে, ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, অবজেক্ট বা নাউন প্রোনাউন থাকতে পারে, এবং কমপ্লিমেন্ট নাউন থাকতে পারে। তাহলে এটা আমরা যদি দেখি যে সাবজেক্টের জায়গায় কি আছে, উই আছে, সাবজেক্ট উই, ইলেক্টেড করিম সেক্রেটারি। তাহলে সাবজেক্ট হচ্ছে উই, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইলেক্টেড, অবজেক্ট নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে নাউন হচ্ছে করিম, এবং কমপ্লিমেন্ট নাউন হচ্ছে সেক্রেটারি। এই ৮ নম্বরে যে স্ট্রাকচারটা দেয়া আছে এরকম আপনার একটা সিম্পল সেন্টেন্সেস থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, ইনডাইরেক্ট অবজেক্ট বা নাউন প্রোনাউন থাকতে পারে, ডাইরেক্ট অবজেক্ট বা নাউন প্রোনাউন নাউন থাকতে পারে। যেমন এক্সাম্পলের ক্ষেত্রে দে অ্যাওয়ার্ডেড শামীম এ প্রাইজ। তাহলে দেটা হচ্ছে সাবজেক্ট, অ্যাওয়ার্ডেডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, শামীমটা হচ্ছে একটা নাউন, অ্যান্ড এ প্রাইজটাও একটা নাউন। আর কি থাকতে পারে, দেয়ার থাকতে পারে, ভার্ব থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে। তাহলে দেয়ার, তারপরে ইজ, তারপরে এ বুক অন দ্য টেবল। এইভাবে একটা সিম্পল সেন্টেন্স গঠিত হতে পারে। এখন এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে যারা আপনারা মনে করেন যে আপনারা অ্যাডভান্স লেভেলের, তারা কিন্তু এইখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনি স্কিপ করে ভিডিওটার শেষে দেখে, দেখে আপনি কিন্তু খাতায় লিখে নিতে পারেন যে আসলে ১ নম্বরে যেটা বলা হয়েছে যে স্টেট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স দ্য ফলোইং আর। অর্থাৎ কোনটা কোন সেন্টেন্স এটা আপনাকে বের করতে হবে। আপনি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং সেটা আপনি পারছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন। এর পরবর্তীতে ২ নম্বরে আরও বেশ কিছু আপনার প্র্যাকটিস করার জন্য জাস্ট মেক সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইউজিং দ্য ফলোইং গ্রুপস অফ ওয়ার্ডস। এখানে বেশ কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেই ওয়ার্ডসগুলো দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে, এবং পাশাপাশি এখানে ব্র্যাকেটে যে জিনিসটা দেওয়া আছে সেটা কোশ্চেন তৈরি করতে হবে, রিকোয়েস্টমূলক একটা সেন্টেন্স হবে, একটা স্টেটমেন্ট দিতে হবে। এইভাবে আপনাকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এটা যদি আপনি পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি মোটামুটি সেন্টেন্স সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনার আছে। তো ডিয়ার লার্নার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সেন্টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।